হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি লেসন 2 এর প্যাসেজটা কমপ্লিট করেছিলাম। তো আজকে ওটার অ্যাক্টিভিটিগুলো সলভ করছি। তো দেখো, অ্যাক্টিভিটি 1টাতে কী আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অপশানগুলো দেওয়া আছে এটার মধ্যে, বিকল্পগুলো যে দেওয়া আছে এটার মধ্যে যেটা ঠিক হবে সেটাতে টিকমার্ক দিতে বলা হয়েছে। তো দেখো, এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন। বীরবল ওয়াজ আকবরস most trusted and faithful minister. The emperor was worried. The fastest thing on earth is the human mind. The neighbor was outwitted by Birbal. তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 2টাতে। দেখো কি বলেছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা কোনটা ঠিক আর কোনটা কোনটা ভুল। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। এখন কি বলেছে, প্রত্যেকটা উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। তো দেখো দেখো প্রথমে এটা কি আছে, ফার্স্ট কোশ্চেনটা আছে, এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। এটা ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো কী হবে, বাট the great emperor Akbar did not have peace of mind. তো তারপর বি নাম্বারটাতে চলে আসে। দেখো কি বলেছে, there were no flowers and fruits in the garden of Akbar. আকবরের বাগানে কোনো ফল বা ফুলের গাছ ছিল না। এটা ফলস হবে। কি ছিল, his garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. There were flowers of all shapes and sizes in his garden. তো তারপর সি নাম্বারটাতে চলে আসে। দেখো কী বলেছে, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো কী হয়ে যাবে, ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। তারপরটা দেখো কি আছে, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি। এটা ট্রু হবে। আফটার everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. He said, Your Majesty, it is the human mind. তো তারপরে ই নাম্বারটাতে দেখো কি আছে, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। এটা ট্রু হবে। এটা সাবজেক্টিভ স্টেটমেন্টটা দেখো, অল অ্যারাউন্ড পিপল আর অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। তো তারপর অ্যাক্টিভিটি 3টাতে দেখো কি বলেছে, হোয়াট কাইন্ড অফ আর টেক্সট ইজ দিস। মানে এখানে যে টেক্সটটা আছে টেক্সটটা কী ধরনের, ইট ইজ আ স্টোরি। তারপর অ্যাক্টিভিটি 4টাতে চলে আসে। দেখো কি আছে, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। তো কী বলেছে দেখো, যে এই গল্পটার আরেকটা শিরোনাম দাও বা একটা টাইটেল দাও, তোমার উত্তরের সপক্ষে একটা যুক্তি দাও। তো দেখো, এটা টাইটেলটা এমন হতে পারে, বীরবলস উইজডম, মানে বীরবলের জ্ঞান। দ্য স্টোরি গিভস ম্যাগনিফিসেন্ট এক্সাম্পল অফ বীরবলস উইট, সো দিস টাইটেল উইল বি কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট। কী বলেছে, গল্পটায় বীরবলের বুদ্ধিমত্তার চমৎকার দৃষ্টান্ত দেয়, তাই এই শিরোনামটা খুবই যথার্থ হবে। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 5টাতে। দেখো কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, সেটাও প্যাসেজ থেকে নিয়ে। তো দেখো প্রথমে এটা কী আছে, এ নাম্বারে, আকবর আস্কড বীরবল। আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন, হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অফ দ্য আর্থ ওয়াজ। কী জিজ্ঞেস করলেন, যে পৃথিবীতে দ্রুততম জিনিসটা কী। মোস্ট পিপল অফ দ্য কোর্ট of Akbar were puzzled because they were not sure what the fastest thing of the earth really was. কি বলেছে, আকবরের রাজসভার অধিকাংশ ব্যক্তি হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ তারা কেউই নিশ্চিত করতে পারছিল না বা নিশ্চিত ছিলেন না যে পৃথিবীতে সত্যিকারের দ্রুততম বস্তুটি আসলে কী। দ্য shrewd neighbor withdrew his claim. ধূর্ত প্রতিবেশী তখনই তার দাবি প্রত্যাহার করে নিয়েছিলেন। claim immediately.
According to Birbal, human mind was the fastest thing on earth. বীরবলের মতে মানুষের মন পৃথিবীর দ্রুততম বস্তু। তো তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 6টাতে কী বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের চার্টটাকে বলেছে ফিল আপ করতে। তো দেখো এখানে আছে কজ, এখানে আছে এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। তো এখানে এফেক্টে দেখো কী আছে, আকবর ওয়াজ ট্রাবলড। তো এটার কজটা কী হয়ে যাবে, আকবর ডিড নট ফাইন্ড আউট হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ওয়াজ। আকবর পৃথিবীতে দ্রুততম জিনিসটা কী তা খুঁজে পাননি, তাই তিনি কী ছিলেন, তাই তিনি সমস্যায় ছিলেন। তারপরে দেখো কি আছে, তারপর কজে আছে এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল। সম্রাট আকবর বীরবলকে একটা ধাঁধা সমাধান করতে বলেছিল। এটা এফেক্টটা দেখো কি হবে, বীরবল অ্যাসিওর্ড হিম দ্যাট অ্যাট লাস্ট হি কুড সলভ দ্য রিডল। কী বলেছে, বীরবল তাকে নিশ্চিত করেছিল যে সবশেষে সে ধাঁধাটা অবশ্যই সমাধান করে দেবে। তো তারপরে দেখো 3 নম্বরটা এফেক্টে কী আছে, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। সেই প্রতিবেশী কী করলো, এই কুয়ো থেকে জল তোলার জন্য আরও টাকা চাইলো। এটার কজটা কী হবে দেখো, দ্য বায়ার অফ দ্য ওয়েল ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম ইট। কুয়োটার ক্রেতা এটা থেকে জল তুলতে চেয়েছিলেন। তো তারপর চলে আসো অ্যাক্টিভিটি 7টাতে দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো নিচের যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনে দেখো কি আছে, এই নাম্বারে, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড। তো কী বলেছে, যে মহান সম্রাট আকবর কোন কোন জিনিস ভালোবাসতেন। আকবর দ্য গ্রেট লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। Why did Akbar not have peace of mind? কি বলেছে দেখো এখানে, আকবরের মনে শান্তি ছিল না কেন। আকবর could not find out what the fastest thing on earth was, so he did not have mental peace. তো তারপরে দেখো কি আছে, what was the problem presented by the man from the audience। তো কি বলেছে, দর্শকদের মধ্যে থেকে লোকটা কি সমস্যা উপস্থিত করেছিল। দ্য ম্যান বট আ ওয়েল বাট ওয়াজ নট অ্যালাউড টু ড্র ওয়াটার ফ্রম ইট বাই ইটস প্রিভিয়াস ওনার। তো কী বলেছে, যে সে মানুষটি বা লোকটা একটা কুয়ো কিনেছিল, কিন্তু এটার আগের মালিক তাকে এটা থেকে জল তুলতে দিচ্ছিল না। হি আর্গুড হি হ্যাড সোল্ড দ্য ওয়েল। তার যুক্তিটা এরকম বলেছিল যে সে শুধু কুয়োটা কিনেছে, নট ইটস ওয়াটার, এটার জলটা না। সো দ্য বায়ার ওয়াজ টু পে হিম ফর ড্রয়িং দ্য ওয়াটার। তাই ক্রেতাকে তার জলের জন্য দাম দিতে হবে। তো তারপরে দেখো কী আছে 2 নম্বরের কোশ্চেনটায়, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম। বীরবল কীভাবে সেই প্রবলেমটা সলভ করলো। বীরবল কাউন্টার দ্য shrewd neighbor's arguments. He asked the buyer to charge the neighbor for keeping his water in the buyer's well. Thus Birbal nullified the neighbor's claim. তো কী বলেছে, বীরবল ধূর্ত প্রতিবেশীর যুক্তির বিরোধিতা করেছিলেন, আর তিনি ক্রেতাকে প্রতিবেশীর কাছ থেকে টাকা নিতে বলেছিলেন তার জল সেই ক্রেতার কুয়োর মধ্যে রাখার জন্য। এভাবে বীরবল সেই প্রতিবেশীর দাবি নস্যাৎ করে দিয়েছিলেন। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 8টাতে দেখো কি বলেছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো টেক্সটে দেওয়া আছে, সেটা খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথমে আছে দেখো কনফিউজড, কনফিউজডের সিনোনিম হয়ে যাবে পাজলড। তারপরে আছে ডিমান্ড, ডিমান্ড হয়ে যাবে ক্লেম। আর্গুমেন্ট, ডিসপুট। সারপ্রাইজ, সারপ্রাইজ হয়ে যাবে অ্যামেজড। তারপর নিচে দেখো আছে লেটস লার্ন বলে, এখানে কিছু দেওয়া আছে, এখানে ডিগ্রি আর ডিগ্রি কয় প্রকার, ডিগ্রির এক্সাম্পল সেগুলোই দেওয়া আছে। ডিগ্রি আমরা কীভাবে করি, ডিগ্রি 3 প্রকার থাকে, একটা হলো পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আর সেগুলো হয় হলো কোনোটা ইআর বা ইএস বসিয়ে, মানে কম্পারেটিভে ইআর আর সুপারলেটিভে ইএসটি বসিয়ে হয়, আবার কোনোটা হয় মোর আর মোস্ট বসিয়ে। তা কখন এই ইআর আর ইএসটি বসে আর কখন মোর আর মোস্ট বসে, তো ব্রিফে বলে দিচ্ছি, একটু শুনে নাও।
যখন কোনোটাতে দুটো সিলেবেল বা একটা সিলেবেল থাকে, সিলেবেল তোমরা আগে বুঝেছো, মানে 6-এ তোমাদের সিলেবেল ছিল, সিলেবিফিকেশন করা ছিল। ফার্স্টেটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে ক্লেভার। ক্লেভার কটা সিলেবেল আছে? দুটো সিলেবেল। তাহলে যদি দুটা বা একটা সিলেবেল থাকে সেক্ষেত্রে ইআর আর ইএসটি বসবে, মানে কম্পারেটিভে ইআর আর সুপারলেটিভে ইএসটি বসবে। কিন্তু যদি দুটার বেশি সিলেবেল থাকে, যেমন এখানে দেখো বিউটিফুল, বিউটিফুল কটা সিলেবেল আছে? এখানে 3টা সিলেবেল আছে। 3টা সিলেবেল থাকার দরুন এখানে কিন্তু একদমই ইআর বা ইএসটি বসবে না, এখানে কি বসবে? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর কিছু কিছু ক্ষেত্রে কী হয়, সেই ইআর বা ইএসটি বসা সত্ত্বেও সেটা সেই ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে আছে দেখো গুড, বেটার, বেস্ট, বা কোথাও কোথাও থাকে ব্যাড, ওর্স্ট। তো এটা যদি ডিটেলসে বুঝতে হয় আমাকে বলো, মানে আমাকে কমেন্ট করো, আমি এটার ডিটেলস ভিডিও আপলোড করে দেবো। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 9টাতে, দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। তো কী বলেছে, সেই ডিগ্রির সাহায্যে এগুলো ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমেটা কী আছে, শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। কী বলেছে, শিলার ক্লাসের মধ্যে সব থেকে লম্বা চুল। সবার সাথে তুলনা করা হয়েছে, এখানে সবার সাথে তুলনা করা হলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। আর যদি দুজনের সাথে তুলনা করা হয়, মানে কম্পেয়ার করা হয়, সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে দেখো কি আছে, মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পাটনিক। এখানে দুজনের সাথে তুলনা করা হলো, তো এটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, তাই এখানে বসেছে দেখো ইআর। তারপরে দেখো কি আছে, উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পেস। এখানে মোর কেয়ারফুল, কারণ এখানে লাস্টে ফুল অ্যাড হয়েছে দেখে এটাকে আমরা কিছুতে ইআর বা ইএসটি করতে পারি না, তাই এখানে কম্পারেটিভ ডিগ্রিটা কী হয়ে যাবে, মোর কেয়ারফুল। তারপরে দেখো কি আছে, সেনমাজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়, এটা পজিটিভ ডিগ্রিতেই করা আছে। তারপরে দেখো কি আছে, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল, হিজ হাউস ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস। তো তারপর চলে আসো অ্যাক্টিভিটি 10টাতে, দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, নয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তো দেখো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কীরকম, প্রথমে সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অ্যাম, ইজ, আর, তারপর ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ, ওয়ার, তারপর হবে ভার্বের সাথে আইএনজি। তো দেখো ইট ইজ রেইনিং নাও, মানে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে ইজ হবে আর রেইনের সাথে হয়ে যাবে আইএনজি। তারপর দেখো ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে, সেটা আজকের ঘটনাই বোঝাচ্ছে, তাহলে এখানেও ইজ আর ভিজিটের সাথে আইএনজি হয়ে গেল। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে, মানে এখানে বলেছে গতকাল 9টার সময় হরি পড়ছিল, তো এটা হয়ে যাবে ওয়াজ আর স্টাডির সাথে আইএনজি। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, মানে ছেলেরা এখন মাঠে খেলছে। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল হিম, মানে যখন তার মা তাকে ডাকছিল তখন রহিম তার বন্ধুর সাথে কথা বলছিল, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হয়ে গেল ওয়াজ আর টকের সাথে আইএনজি, টকিং। তো তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 11টাতে, দেখো কি বলেছে, সাপোজ ইউর ফ্রেন্ড আস্ক ইউ টু সলভ আ রিডল অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার টু ইট। মানে ধরো তোমার বন্ধু তোমাকে একটা ধাঁধার সমাধান করতে বলেছে, কিন্তু তুমি সেটার উত্তর জানো না। রাইট আ ডায়ালগ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস বেসড অন দ্য কনভারসেশন দ্যাট ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ড। তো কী বলেছে, কম বেশি 70টা শব্দে কি বলেছে যে তোমার সঙ্গে তোমার বন্ধুর যে কথোপকথন সেই ভিত্তিতে একটা সংলাপ লেখো। বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। তো কীভাবে শুরু করছে দেখো, সুনীল, হ্যালো রোহিত, হোয়াটস গোয়িং অন। সুনীল কি বলেছে, হ্যালো রোহিত, তুমি কি করছো বা কেমন যাচ্ছে তোমার দিনগুলো। ইউ, তুমি, নাথিং সিরিয়াস, তেমন কিছু নয়, জাস্ট হ্যাভিং আ ক্র্যাক অ্যাট দিস ক্রসওয়ার্ড। কি বলেছে, যে শুধুমাত্র এই শব্দটার সমাধান করছি।
সুনীল, গুড টু সি দ্যাট ইউ লাইক পাজলস। কি বলেছে যে এটা দেখে ভালো লাগলো যে তোমার ধাঁধা পছন্দ। ওয়েল, হেয়ার ইজ আ রিডল ফর ইউ। ভালো কথা, তোমার জন্য একটা ধাঁধা আছে। ইউ, হোয়াটস দ্য রিডল? ধাঁধাটা কি? সুনীল, ওয়েল, আচ্ছা, তারপর থেকে আমি লিখে নিয়েছি, দেখো। সুনীল, ওয়েল, দেয়ার ওয়ার আ ডক্টর অ্যান্ড আ নার্স ইন আ deserted island. They got married and had a child. But the doctor was not the father of the child and the nurse was not the mother of the child. Who were then the child's father and mother? তো কী বলেছে? আচ্ছা, একটা নির্জন দ্বীপে একজন ডাক্তার এবং একজন নার্স ছিলেন, তারা বিয়ে করলেন এবং তাদের এক সন্তান হলো, কিন্তু ডাক্তার বাচ্চাটার বাবা নন এবং নার্স বাচ্চাটার মা নন। তাহলে বাচ্চাটার বাবা ও মাকে? ইউ, আই ডোন্ট নো দ্য অ্যান্সার। আমি এটার উত্তর জানি না। ইটস আ কমপ্লিকেটেড পাজল। এটা একটা জটিল ধাঁধা। সুনীল, এভরি পাজল ইজ কমপ্লিকেটেড, ট্রাই ইট। সব ধাঁধাই জটিল, চেষ্টা করো। ইউ, সরি, দুঃখিত, আই ডোন্ট নো, আমি জানি না। সুনীল, ইটস ভেরি ইজি, এটা খুবই সহজ। আর ডক্টর ক্যান বি আ লেডি ডক্টর অ্যান্ড আ নার্স ক্যান অলওয়েজ বি আর মেল নার্স। তো কী বলেছে যে সে ডাক্তারটা তো মহিলা ডাক্তার হতেই পারে এবং একটা নার্স সবসময় একজন পুরুষ নার্স হতেই পারেন। সো দ্য ডক্টর ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড অ্যান্ড দ্য নার্স হিজ সিস্টার। তাই ডাক্তার হলেন সেই বাচ্চাটার মা এবং নার্স ছিলেন তার বাবা। তারপর অ্যাক্টিভিটি 12টাতে দেখো কী বলেছে, ট্রাই টু রাইট আ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। মানে 70টা শব্দের মধ্যে একটা গল্প লেখার চেষ্টা করো যেটা তুমি আগেও শুনেছো, নিচের পয়েন্টগুলোকে ফলো করে। তো স্টোরিটা আছে দেখো, আ ফুলিশ ক্রো, একটা বোকা কাক সম্বন্ধে। আমরা লেসন 1টাতে পড়েছি ক্লেভার ক্রো, আর এখানে আছে ফুলিশ ক্রো। তো দেখো, আ ক্রো ওয়াজ ফ্লাইং ফর আ লং টাইম। একটা কাক অনেকক্ষণ ধরে উড়ছিল। হি বিকেম ভেরি হাংরি। সে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। দেন হি ফাউন্ড আ পিস অফ মিট। তারপর সে একটা মাংসর টুকরো দেখতে পেল। হি হ্যাপিলি পিকড ইট আপ অ্যান্ড ফ্লিউ টু আ নিয়ার বাই ট্রি। সে খুব খুশি হয়ে এটাকে তুলে নিল আর কাছে একটা গাছে উড়ে গিয়ে বসলো। আ ক্লেভার ফক্স নোটিসড ইট। একটা চালাক শেয়াল, ধূর্ত শেয়াল সেটা লক্ষ্য করলো। হি কেম আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফলসলি প্রেসড দ্য ক্রোজ ভয়েস। সেই গাছটা নিচে আসলো, সেই শিয়ালটা সেই গাছটার নিচে আসলো এবং মিথ্যাভাবে সে কাকের কণ্ঠস্বরে প্রশংসা করলো। হি রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং আ সং। সে কাকটাকে একটা গান গাইতে বলল। দ্য ক্রো ওয়াজ ভেরি প্লিজড। কাকটা দারুণ খুশি হয়ে গিয়েছিল। হি ট্রাইড টু সিং আ সং। সে একটা গান গাইতে চেষ্টা করলো। হি ওপেন্ড হিজ মাউথ। সে তার মুখটা খুলল। অ্যান্ড দ্য পিস অফ মিট ফেল অন দ্য গ্রাউন্ড বিলো। এবং তার মুখ থেকে সেই মাংসের টুকরোটা মাটিতে পড়ে গেল। দ্য ফক্স গট ইট অ্যান্ড টুক ইট অ্যাওয়ে। আর শিয়ালটা কী করলো, শিয়ালটা এটাকে নিল এবং নিয়ে সেটাকে চলে গেল। দ্য ক্রো দেন ফ্লিউ অ্যাওয়ে উইথ আ স্যাড হার্ট। কাকটা তখন মনে দুঃখে উড়ে গেল। তো দেখো, এই ছিল লেসন 2টা, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপর দিন লেসন 3 থেকে ডিসকাশন স্টার্ট করব। সো থ্যাংক ইউ।